কোনো ডায়োডের সিরিয়াল নাম্বার বলে দিলাম, কোনো ডায়োডের ভোল্টেজ রেটিং বলে দিলাম যে 5 কিলো ভোল্ট পর্যন্ত নিতে পারে, কারেন্ট 100 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারে। এটা কি টাইপের ডায়োড আপনি বলেন? অবভিয়াসলি ইটস এ পাওয়ার ডায়োড, যে 100 অ্যাম্পিয়ার নিবে, 5 কিলো ভোল্ট পর্যন্ত বা 11 কিলো ভোল্ট পর্যন্ত নিচ্ছে, মানে পরিমাণ পাওয়ার ডায়োড, তো অবশ্যই পাওয়ার ডায়োড। এখন যদি বলে যে ডায়োড আপনি চিন্তা করছেন সেই ডায়োড সম্পর্কে লেখেন, তার ওয়ার্কিং প্রিন্সিপালটা লেখেন বা তার ক্যারেক্টারিস্টিক্স লেখেন, তখন আপনাকে অবশ্যই পাওয়ার ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স একটা মানে স্পেসিফিকলি বলা থাকবে না যে রাইট ডাউন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ পাওয়ার ডায়োড এন্ড ড্র দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পাওয়ার ডায়োড, এরকম কথা বলা থাকবে। ঠিক আছে, সো একই কোশ্চেন, জাস্ট কোশ্চেনটা একটু ঘোরায় আপনাকে বলা হবে। ঠিক আছে, আগে হচ্ছে আমরা ইয়ে সম্পর্কে বলি। আগে যে টপিকটা বাদ আছে সেটা হচ্ছে মসফেট এন্ড আইজিবিটি সম্পর্কে। তো এটা আমরা আধা ঘন্টা একটু আলোচনা করব। আধা ঘন্টা আলোচনা করার পরে গিয়ে হচ্ছে আমরা সাজেশনের কথা আসবো। আজকে হচ্ছে লাস্ট ক্লাস, তাই না? শুরুতে আসি মসফেট সম্পর্কে। মসফেট সম্পর্কে আপনারা কি জানেন যে মসফেট কি? হোয়াট ইজ দ্য মসফেট? মসফেট কি যদি আপনাদের প্রশ্ন করা হয়, মসফেট কি? মসফেট 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 কি? MOSFET is a electrical switch or is a electrical amplifier, যা হিসেবে, so it can be used as a switch as a amplifier, সোজা হিসাব। so এই ট্রানজিস্টরের একটা মানে ভাই, ঠিক আছে? তো MOSFET হচ্ছে ট্রানজিস্টরের একটা ভাই ইলেকট্রনিক্স কি বলে ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, এটার ফুল মিনিং হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। It's a voltage control device. এটা হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। তবে MOSFET এর গেটে কখনো কোনো কারেন্ট থাকে না। আইজিবিটি সরি গেটে কিন্তু কারেন্ট থাকে, জানেন তো? আইবি কারেন্ট থাকে না? এটা তো বলছি আইবি কারেন্ট, MOSFET এর গেটে কোনো কারেন্ট থাকে না। এইজন্য MOSFET কে বলা হয় ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। ইলেকট্রনিক্স অনে অবশ্যই আপনাদের জানার কথা যে MOSFET কিভাবে কাজ করে, এটা কিভাবে তৈরি করা যায়। বর্তমান যুগে সব জায়গায় হচ্ছে MOSFET, সবই MOSFET এর দৌড়াতে। বলেন যে সিপিইউ থেকে শুরু করে কোথায় যাবেন, যেখানে এই ধরনের প্রসেসিং এর কাজ হবে সেখানে MOSFET আছে। আপনি একটা ফোন কিনতেছেন সেখানে MOSFET আছে, একটা ক্যামেরা কিনতেছেন সেখানে MOSFET আছে, একটা টিভি মনিটর কিনতেছেন সেখানে MOSFET আছে, সব জায়গায় MOSFET আছে। মানে ইলেকট্রনিক্স এর সবথেকে বেশি ইউজ হচ্ছে মনে হচ্ছে এখন MOSFET ইউজ আছে, এত পরিমাণে ইউজ আছে, ঠিক আছে? সো এই MOSFET কিভাবে কাজ করে সেই সম্পর্কে একটু ধারণা দিয়ে যাব। MOSFET বলা আছে এখানে কি কি, যাবো না। MOSFET এর নরমালি 4টা টার্মিনাল, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ড্রেন। এর সঙ্গে আরেকটা টার্মিনাল থাকে, সেটাকে বলা হয় বডি টার্মিনাল। এর নিচের দিকে টার্মিনালটা থাকে। এই বডি টার্মিনালটা নরমালি সোর্সের সঙ্গে শর্ট করা থাকে। বডি টার্মিনালটা নরমালি সোর্সের সঙ্গে শর্ট করা থাকে। 3টা টার্মিনাল, যে কোনো ধরনের MOSFET এর 3টা টার্মিনাল, একটা গেট, একটা ড্রেন, একটা হচ্ছে সোর্স। MOSFET কে দুই ভাগে ভাগ করা যায়। চিন্তা করি এন টাইপ MOSFET হতে পারে, একটা পি টাইপ MOSFET হতে পারে। আমি ইন ডিটেইলসে যাব না, এটার ওয়ার্কিং প্রিন্সিপাল বা একটু আলাদা আলাদা আছে। আবার এনহ্যান্সমেন্ট মোড আছে, আর একটা আছে ডিপ্লেশন। এনহ্যান্স মানে বাড়ানো মোড, আর একটা আছে ডিপ্লেশন হচ্ছে কমানো মোড, হ্যাঁ, বা সরায় দেওয়া মোড। সো এনহ্যান্সমেন্ট মোড এবং ডিপ্লেশন মোড এই দুই টাইপের MOSFET বাজারে পাওয়া যায়। আবার এন টাইপ পি টাইপ এই টাইপের MOSFET পাওয়া যায়। এন টাইপের ভিতরে এনহ্যান্সমেন্ট মোড এবং ডিপ্লেশন মোড হতে পারে, পি টাইপের ভিতরে এনহ্যান্সমেন্ট মোড এবং ডিপ্লেশন মোড হতে পারে, ঠিক আছে? সো MOSFET এর নরমালি দুইটা ভাগ আমরা চিন্তা করব, একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে পি টাইপ। এটা যদি আমি একটা 3D ভিউ চিন্তা করি, 3D ভিউ চিন্তা করলে এই নিচের যে পার্টটা, এই যে পার্টটা আমি ধরে নিচ্ছি হচ্ছে সিলিকনের, সব কিছু যত ধরনের MOSFET আছে সিলিকন দিয়ে তৈরি। এই পার্টটা হচ্ছে আমার পি টাইপের সাবস্ট্রেট থাকে, পি টাইপের সাবস্ট্রেট থাকে, মানে পি টাইপের একটা ম্যাটেরিয়াল নেই, ঠিক আছে? আমি তো বানিয়েছি পি টাইপ ড্রপিং করে, পি টাইপের একটা ম্যাটেরিয়াল নিব। যদি এন টাইপের MOSFET হয় তাহলে পি টাইপের সাবস্ট্রেট থাকে, এন টাইপের MOSFET এর পি টাইপের সাবস্ট্রেট থাকে। আর এই দুই পাশে দুইটা ইয়ে থাকবে, একটা সোর্স একটা ড্রেন। সোর্সে এন প্লাস এন টাইপের ডোপিং থাকবে, ড্রেনে এন টাইপের ডোপিং থাকবে।
আর মাঝে একটা দেখতে পাচ্ছেন সাদা সাদা জিনিস, যে সাদা সাদা জিনিস এটাকে বলে অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার দেয়। ওকে, এখন আমরা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারটা আরো অনেক ধরনের অক্সাইড আছে যেগুলো ইউজ করা যেতে পারে। আমরা ধরে নিলাম সিলিকন ডাইঅক্সাইড বলি, যে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার। আর উপরে হচ্ছে কন্টাক্ট, এটা হচ্ছে কন্টাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে কন্টাক্ট। সো ড্রেইনে একটা সোর্সে একটা কন্টাক্ট দেয়, ড্রেইনে একটা কন্টাক্ট দেয় এবং গেটে একটা কন্টাক্ট দেয়। এই কন্টাক্ট থেকে আমি এখানে আউটলেট বের করেছি। এখানে দেখেন বডি একটা টার্মিনাল আছে, এই বডি টার্মিনাল ইজ অলওয়েজ শর্টেড উইথ দ্য সোর্স টার্মিনাল, যাতে কোনো অবস্থাতে সোর্স থেকে বডির পটেনশিয়াল বেশি না হয়। এর পিছনে বিহাইন্ডে অনেক কারণ আছে, সেটাতে যাব না, ঠিক আছে। সো এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ভিউ আর এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ভিউ, ঠিক আছে। এখানে সেই একই জিনিস দেখানো আছে, সো এই জিনিসে আমি যাচ্ছি না। এটা নরমালি কত লেন্থের হয়ে থাকে, এখানে এই মসফেটের এই যে এই এরিয়াটুকু বা এই লেন্থটাকে বলা হয় চ্যানেল লেন্থ। ওকে, এটা 300 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার পর্যন্ত আগের হিসাবে। এখন আমাদের মসগুলো কিন্তু অনেক ছোট, এটা 3 ন্যানোমিটার 4 ন্যানোমিটারে নেমে আসছে, তাই না? আপনি এখন 3 লেগ চিন্তা করেন যে কত ন্যানোমিটারের প্রসেসর, চিন্তা করেন আপনি যে এই প্রসেসর কত ন্যানোমিটার দেয়া আছে। মানে আমরা ধরে নিচ্ছি যেটা সবথেকে ছোট স্কেলে বানানো তার স্পিড অনেক বেশি, তার পারফরম্যান্স অনেক ভালো। এই যা কিছু স্পিড বাড়ানো হয় তা এই সোর্স এবং ড্রেইনের লেন্থটাকে কমায় বাড়ানো চেষ্টা করা হয়, যাতে কম করা যায়। কম করলে স্পিডটা বাড়ে, কারণ বেশি হলে রেজিস্ট্যান্স বেশি, কম হলে রেজিস্ট্যান্স কম। এর সাথে আরো অনেক কিছু আছে, কত ডিটেইলসে যাব। আচ্ছা, এখানে কথা আছে কি কি জিনিস আছে। এই যে সোর্স এবং ড্রেইনের ভিতরে যে রেজিস্ট্যান্স নরমাল অবস্থায় থাকে 10⁻12 ওহম, মানে মেগা ওহম রেঞ্জে। সোর্স এবং ড্রেইনে নরমালি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করেন কোনো ধরনের কারেন্ট যায় না, কারণ হচ্ছে এখানে অনেক পরিমাণে রেজিস্ট্যান্স থাকে। এখন এটা কাজ করে কিভাবে, এই যে ছোট একটা জিনিস দেখলেন, এটা কাজ করে কিভাবে। এটা কাজ করার জন্য সে কি করবে, দুইটা কাজ করবে, দুই ভাবে অপারেশন করব আমি। সোর্স এবং ড্রেইনের মাঝে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, গেট এবং সোর্সের মাঝে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, ঠিক আছে। সোর্স এবং ড্রেইনে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, গেট এবং সোর্সে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব। একটা হচ্ছে অ্যাক্টিভ মোড বা এর তিনটা রিজন আছে, মোড অফ অপারেশন তিনটা আছে। একটা হচ্ছে অফ স্টেট, একটা হচ্ছে অন স্টেট, আর একটা হচ্ছে ট্রায়োড রিজন বা অ্যাক্টিভ রিজন বলে সেটা। তিনটা রিজন আছে ক্যারেক্টারিস্টিক দিকে বলবো। সো ধরে নিই অফ এবং অন, প্রাথমিকভাবে ধরে নিই এটা হচ্ছে অফ এবং অন। সো অন করার জন্য গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। ওকে, অন করার জন্য গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। যদি এটা এন টাইপের মসফেট হয় তাহলে গেটে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে, আর যদি পি টাইপের মসফেট হয় গেটে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে। সো পজিটিভ ভোল্টেজ যখন অ্যাপ্লাই করি এই পি টাইপ সাবস্ট্রেট থেকে, এটা তো পজিটিভ, মানে এখানে কিছু ইলেকট্রন আছে, অবশ্যই কিছু না কিছু তো আছে। এই ইলেকট্রনগুলো অ্যাট্রাক্ট হয়, অ্যাট্রাক্ট হয়ে এইখানে চলে আসে। এখানে কিন্তু অক্সাইড দেয়া, এই ইলেকট্রনগুলো কিন্তু এখানে এসে গেটে চলে যেতে পারবে না, কারণ এখানে অক্সাইড দেয়া, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, কোনো অবস্থাতে ইলেকট্রন স্কিপ করবে না, যেতে পারবে না। সো যতগুলো ইলেকট্রন এই ভোল্টেজের কারণে অ্যাট্রাক্ট হবে এখানে, সবগুলো এসে সারফেসে জমা হবে, ঠিক আছে। মানে টেনে নিচ্ছে চার্জের মতো, এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করে নিচের থেকে সব ইলেকট্রন এখানে এসে জমা হচ্ছে। যখন ইলেকট্রন জমা হচ্ছে, খেয়াল করেন এই লেন্থের ভিতরে ইলেকট্রনটা জমা হবে, কারণ গেটটা এই পর্যন্তই আছে। তো জমা হতে হতে দেখেন এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, তাই না? লেয়ার তৈরি হলে একটা জলের লেয়ারের মতো। তো জলটা এদিক থেকে যদি এদিকে মেশাবে, এদিকে যেতে পারবে না, এখন ইজিলি যেতে পারবে। মানে গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য এখানে একটা চ্যানেল তৈরি হয়েছে, সেই চ্যানেলটা এখন কারেন্ট কন্ডাক্ট করতে হেল্প করবে। এখন যদি ড্রেইন এবং সোর্সের মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন ইজিলি ফ্লো করতে পারবে। সোজা কথা বলতে এখানে এই জিনিসটাই কাজ করে। সো আমি গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে এখানে একটা চ্যানেল তৈরি করি। যখনই চ্যানেল তৈরি হয় তখন সোর্স এবং ড্রেইনে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করা থাকে তখন কারেন্টটা ফ্লো হতে থাকে। তখন কি স্যার এই গেটের ভোল্টেজ কি সরানো যাবে না? না, গেটের ভোল্টেজ অবশ্যই সরানো যাবে না। গেটে যত সময় পর্যন্ত ভোল্টেজ আসে তত সময় পর্যন্ত ওই আপনি বলছেন ল্যাচিং এর কথা, এসসিআর ট্রিগারিং এর কথা বলছেন, যে ট্রিগার করে দিলে হোল্ডিং কারেন্ট দিয়ে দিতে পারে, ওটাকে ছেড়ে দিলে চলতে থাকবে। এটার ক্ষেত্রে তা না, এটার ক্ষেত্রে গেটে অলওয়েজ আমার একটা ভোল্টেজ থাকতেই হবে। ভোল্টেজ যদি না থাকে তাহলে এই ডিভাইসটা কাজ করে না, ঠিক আছে। এই কথাগুলো এখানে ঘুরাই ফিরে অনেকভাবে বলা আছে, এত
সুইচ আপনি যদি পড়ার ইচ্ছা হয় করে নেবেন। আমি আর হচ্ছে এইখানটা। আচ্ছা, গেটে একটা অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করে রেখেছি, খুব অল্প ভোল্টেজ, 2 ভোল্ট। হ্যাঁ, আর আমি সরি ড্রেন এবং সোর্সে অল্প পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করে রেখেছি, আর গেটের ভোল্টেজ আস্তে আস্তে বাড়াচ্ছি। আমি গেটের ভোল্টেজ বাড়াচ্ছি, ড্রেন এবং সোর্সে অল্প পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে। এই কন্ডিশনে যদি এর ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়, ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে আইডিভিসি কারেন্ট, যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং কি পরিমাণ ভোল্টেজ আছে, ঠিক আছে? এটা হচ্ছে ভিডিএস অ্যাপ্লাই করা আছে। এখন চেঞ্জ করতে হচ্ছে ভিজিএস চেঞ্জ করতে যা দেখতেছি কি ড্রেন কারেন্টের চেঞ্জ কি রকম হচ্ছে। ভিডিএস ফিক্সড, ভিজিএস চেঞ্জ করতেছে। তাহলে দেখেন, যদি ভিডিএস দেওয়াও থাকে, গেটে যদি একটা নির্দিষ্ট ভোল্টেজ থেকে কম ভোল্টেজ থাকে, তাহলে কোনো কারেন্ট যায় না, এই ভোল্টেজটাকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ। মিনিমাম যে ভোল্টেজ অ্যাপ্লাই না করলে মসফেটটা অন হবে না, সেই ভোল্টেজটাকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ। সো থ্রেশহোল্ড ভোল্টেজ যদি না থাকে, সোর্স এবং ড্রেনে ভোল্টেজ অ্যাপ্লাই করলেও কোনো কারেন্ট পাস করবে না। এখন চিন্তা করেন ভিজিএস থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বাড়িয়ে দিয়েছি, দেখেন ভিটি প্লাস ভিও, মানে থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে একটু বেশি দিয়েছি, তখন কারেন্টটা লিনিয়ারলি বাড়বে, একদম লিনিয়ার শেপে বাড়বে। এটা রেজিস্ট্যান্সের মতো বিহেভ করবে, তখন এটা রেজিস্ট্যান্সের মতো। এরকম করে আপনি যতবার বাড়াবেন, এটা লিনিয়ারলি বাড়তে যাবে, ঠিক আছে? মনে হচ্ছে কত ভালো জিনিস, আমি গেটের ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়াই, যত খুশি ততই নিতে পারবো। জিনিসটা এমন না, এটাও ট্রানজিস্টরের মতো এখন স্যাচুরেট হয়ে যাবে। কখন হয় সেই ঘটনাটা খেয়াল করেন। এখন আমি কি করব, গেটের ভোল্টেজটাকে ফিক্স করে দেব। গেটের নরমালি আমি গেট ভোল্টেজ চেঞ্জ করি না, আমি চেঞ্জ করি কি ভিডিএস চেঞ্জ করি। ওটা দেখানোর জন্য গেটের ভোল্টেজ ভিজিএস যেটা আছে থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি দিয়ে রাখি, শুধু চেঞ্জ করেছে ড্রেন ভোল্টেজ। আমার যত মসফেট আছে, যত প্রসেসর আছে, সেই কাজই করা। ভিডিএস চেঞ্জ করা হয়, ভিজিএসটাকে ফিক্স রাখা হয়, ঠিক আছে? এখানে কি ঘটনা ঘটে, আগের চিত্রটাতে দেখলে খেয়াল করবেন, এখানে যে চ্যানেলটা তৈরি হয়ে আছে সব জায়গায় সমান, তাই না? আর সব জায়গায় সমান নয়, তাহলে সব জায়গায় রেজিস্ট্যান্স সমান ছিল। কিন্তু আমার এই ক্ষেত্রে ঘটনাটা দেখেন একটু উল্টা আছে, যে গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, সাথে সাথে ড্রেনে একটা ভোল্টেজ বাড়াচ্ছি। সেক্ষেত্রে এই গেট টু ড্রেনের ভিতরে ভোল্টেজ ডিফারেন্স কমে যাবে না? কিন্তু সোর্সে তো 0 ভোল্ট, তো গ্রাউন্ড করা। এখানে মনে করেন 2 ভোল্ট অ্যাপ্লাই করছিলেন, আর এখানে 1 ভোল্ট অ্যাপ্লাই করছিলেন, এর মাঝে ভোল্টেজ ডিফারেন্স কত? 1 ভোল্ট। এখানে 2 ভোল্ট, এখানে 0 ভোল্ট, ভোল্টেজ ডিফারেন্স কত? 2 ভোল্ট। তার মানে এদিকের চ্যানেলটা মোটা থাকে, আর এদিকের চ্যানেলটা যত ড্রেনের ভোল্টেজ বাড়ায় তত চিকন হতে থাকে। তাহলে এই মাথার রেজিস্ট্যান্স বেড়ে যাবে না? এই মাথার রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়, বেড়ে যেতে যেতে একসময় দেখা যাবে যে এত বেশি বেড়ে গেছে যে কারেন্ট একদম লিমিট হয়ে গেছে, কারেন্ট আর বেশি বাড়তে পারবে। এই গ্রাফে এখানে ড্র করার চেষ্টা করা হয়েছে যে ভিডিএস বাড়াবো, গেটে একটা ভোল্টেজ দিয়ে রাখছে এই কন্ডিশন, ঠিক আছে? গেটে একটা ভোল্টেজ দিয়ে রাখছে এই কন্ডিশন। বললাম এখানে একটা গেট ভোল্টেজ দেয়া আছে, এখন ড্রেন ভোল্টেজ বাড়াচ্ছে। সো ড্রেন ভোল্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে কারেন্টটা লাভ দিয়ে বাড়বে, যত উপরে যাচ্ছে ড্রেন ভোল্টেজ গেট ভোল্টেজের কাছাকাছি চলে যাচ্ছে। দেখেন এখানে যদি 2 ভোল্ট অ্যাপ্লাই করি, এখানে যদি 0.5 ভোল্ট অ্যাপ্লাই করি, তখন ভোল্টেজের ডিফারেন্সটা অনেক বেশি থাকে, তার মানে চ্যানেলটা বেশ মোটা ছিল। যত এই ড্রেন ভোল্টেজ গেট ভোল্টেজের কাছাকাছি নিচ্ছি, ততই মাথাটা কিন্তু আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, মানে কারেন্ট ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে আর বাড়তেছে না। এক পর্যায়ে গিয়ে এই পর্যন্ত এসে এই গেটের ভোল্টেজের সমপরিমাণ ভোল্টেজ ড্রেনে চলে আসছে। সো এর ভিতরে ভোল্টেজের কোনো ডিফারেন্স নাই, সো এখানে কোনো চ্যানেলই আর ওইরকম অবশিষ্ট নাই। চ্যানেল থাকলেও সেটা খুবই ন্যারো, যেখান দিয়ে কারেন্টটা অত বেশি যেতে পারছে না। সো এই মুহূর্তে এসে কারেন্টটা স্যাচুরেট হয়ে যাবে, কারেন্টটা আর বাড়বে না, তখন স্যাচুরেট হয়ে যাবে। এই মোড অফ অপারেশন 3টা এখানে আছে, একটা হচ্ছে কাট অফ রিজিয়ন, একটা হচ্ছে ট্রায়োড রিজিয়ন, একটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। কাট অফ রিজিয়ন কোথায়? যেখানে কোনো ড্রেন ভোল্টেজ নেই, সেখানে কারেন্ট 0। যেখানে ড্রেন ভোল্টেজ বাড়াচ্ছি, ড্রেন কারেন্ট বাড়তেছে, সেটা হচ্ছে ট্রায়োড রিজিয়ন। যেখানে ড্রেন কারেন্ট একদম ফ্ল্যাট হয়ে গেছে, সেটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। সো এটা হচ্ছে একটা মসফেট বা একটা পাওয়ার মসফেটের ওয়ার্কিং প্রিন্সিপাল বা আইভি ক্যারেক্টারিস্টিক্স। ইজি জিনিস কিন্তু, তাই না? সো আপনাকে যদি বলা হয় যে ড্র দ্য স্কিমেটিক ডায়াগ্রাম অফ এ মসফেটের ক্ষেত্রে এটা মানে পাওয়ার
মসফেট আর নরমাল মসফেটের পার্থক্যটা খুবই কম। এখানে গেটের যে ইনসুলেটর আছে না, এটা যদি একটু বড় করে দেই তাহলে বেশি পাওয়ার হ্যান্ডেল করে দিতে পারবে, অনেক বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারবে, যেটা বিজেপির ক্ষেত্রে কিন্তু এর মাইনাস লেয়ার অ্যাড করা যায়। এর ক্ষেত্রে এর মাইনাস লেয়ার অ্যাড করা আছে, কিন্তু ইন ডিটেইলসে আমি গেলাম না। আচ্ছা, এখন আসি আইজিবিটি তে। আমি ইন ডিটেইলস পড়াচ্ছি না কেন বলেন তো, কারণ এটা ইলেকট্রনিক্স অনেক আপনি পড়ে আসছেন, কারণ বিশদভাবে পড়ানোর কথা, মসফেট নিয়ে তার অনেক কিছু পড়ানোর কথা। এখন আসি আইজিবিটি। আমি বিজেটি পড়ছি, আমি মসফেট পড়ছি। মসফেট হচ্ছে কি ইনপুট রেজিস্ট্যান্স অনেক বেশি, কারণ গেটে কোনো কারেন্ট থাকে না, তার মানে ইনপুট রেজিস্ট্যান্স বেশি, তাই না? কিন্তু অন অবস্থায় এর রেজিস্ট্যান্স কিন্তু বেশ ভালোই, অন অবস্থায় এর রেজিস্ট্যান্স ভালো। কিন্তু বিজেটির ক্ষেত্রে অন অবস্থায় রেজিস্ট্যান্স কম, অন অবস্থায় রেজিস্ট্যান্স কম, কিন্তু গেটে দিয়ে রেজিস্ট্যান্সটা কম। গেটের রেজিস্ট্যান্স কম হলে চলবে না, ভালো না। গেটের রেজিস্ট্যান্স কম হলে ভালো না, কিন্তু যদি সোর্স টু ড্রেইনের রেজিস্ট্যান্স কম হয় সেটা ভালো। সো এই দুইটাকে কম্বাইন করছে, যে ইনপুট রেজিস্ট্যান্স হাই আর আউটপুট রেজিস্ট্যান্স কম, এই দুইটা মিলে কোনো ডিভাইস বানানো যায় কিনা। সো দেখছে মসফেটের ইনপুট রেজিস্ট্যান্স অনেক বেশি, এটাকে ব্যবহার করা যেতে পারে, আর বিজেটির আউটপুট রেজিস্ট্যান্স কম, ওটা ব্যবহার করা যায়। সো দুইটার কম্বিনেশন আইজিবিটি নামে একটা ডিভাইস বানাইছে। কি নাম? আইজিবিটি। নাম তো শুনছেন, আইজিবিটি নাম শুনছেন না? গেট ইনসুলেটেড, গেট ইনসুলেটেড, গেট ইনসুলেটেড গেট বাইপাস ট্রানজিস্টর, গেট ইনসুলেট করা। সো এখানে মসফেটও আছে, এখানে বিজেটিও আছে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আইজিবিটি, এবং সব ধরনের পাওয়ার ডিভাইসে এই আইজিবিটি ইউজ করা খুব বেশি। আইজিবিটি বিশেষ করে ইনভার্টারগুলোতে, বিশেষ করে ইনভার্টারগুলোতে অনেক বেশি আইজিবিটি ইউজ হয়, অনেক বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারে। সো এটার নাম কি? গেট ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। এর ভিতরে মসফেট আছে, বিজেটি আছে। এটা হচ্ছে একটা মসফেটের সিম্বল, এটা হচ্ছে একটা মসফেটের সিম্বল, এটা হচ্ছে একটা বিজেটি সিম্বল। দুইটা সিম্বলকে এক করে বানানো হয়েছে আইজিবিটি। সো আইজিবিটির ক্ষেত্রে, বিজেটির ক্ষেত্রে যখন সাথে লাগানো ছিল, জাস্ট একটু ফাঁকা করে রেখে দিয়েছে, বুঝতে পারছেন? সো যদি সিম্বল আঁকতে বলি, এটা এঁকে ফেলবেন, এটা হচ্ছে আইজিবিটি সিম্বল, এটা হচ্ছে আইজিবিটি সিম্বল। লাস্টেরটা আইজিবিটি এরও সিরিয়াল নাম্বার আছে, আপনার অবশ্যই আইজিবিটি সিরিয়াল নাম্বার ছাড়া ওরা আপনাকে দিতে পারবে না। আপনি কি ধরনের আইজিবিটি চাচ্ছেন আপনাকে বলে দিতে হবে, আপনি কি পরিমাণ কারেন্ট রেটিং এর চাচ্ছেন। আপনি এখন জানেন না যে সিরিয়াল নাম্বার কত, আপনি যদি বলে দেন অনলাইনে যে আমার এত কারেন্ট রেটিং এর, এত ভোল্টেজ রেটিং এর একটা আইজিবিটি সাজেস্ট করেন, ও সিরিয়াল নাম্বার আপনাকে বলে দিবে, এই নাম্বারের সিরিয়ালে আপনার এই পরিমাণ কারেন্ট বা এই পরিমাণ ভোল্টেজ হ্যান্ডেল করতে পারবেন। সেখান থেকে আপনি ধারণাটা পেয়ে যাবেন যে ওদের কাছে গিয়ে কি বলবেন। এখন আসি এই আইজিবিটির স্ট্রাকচারটা কেমন। এই স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখবেন। আইজিবিটি স্ট্রাকচার এন্ড ওয়ার্কিং প্রিন্সিপাল খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা দেখতে কেমন? দেখতে একটু উইয়ার্ড টাইপের। কিরকম? খেয়াল করেন, এখানে একটা থাকবে কালেক্টর, নিচের দিকে থাকবে কালেক্টর, উপরের দিকে থাকবে গেট, দুই পাশে থাকবে ইমিটার। এটা ইমিটার, এটা ইমিটার, নিচে কালেক্টর, এখানে গেট। এটা হচ্ছে মসফেটের মতো, আর এইটা এবং এটা হচ্ছে বিজেটির মতো। এটা কিভাবে ওটা হচ্ছে, এটা কনফিগারেশন আঁকবো আমি একটু পরে গিয়ে, কিভাবে এটা কানেকশন আছে ভিতরে। সো প্রথমে একটা কালেক্টর থাকবে, এখানে দেখেন একটা পি টাইপ ম্যাটেরিয়াল আছে, তাই না? তার উপরে এন টাইপ ম্যাটেরিয়াল, এই এন টাইপের পরে পি টাইপ থাকবে, পি টাইপের ভিতরে দুইটা এন টাইপ থাকবে। এটা একই, এখানে এন টাইপ, এখানে পি টাইপ, তারপরে দুইটা এন টাইপ। এখানে একটা কন্ডাক্টর থাকবে, এটাকে আমি কন্ডাক্টর নাম দিচ্ছি। এখানে একটা কন্ডাক্টর থাকবে, এখানে একটা কন্ডাক্টর থাকবে, ঠিক আছে না? এখন কাজ করে কিভাবে, এটা কাজ করে কিভাবে? মনে করে গেটে আমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই, আমি ইমিটার টু কালেক্টরে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি। কালেক্টরে পজিটিভ, ইমিটারে নেগেটিভ, কালেক্টরে পজিটিভ, ইমিটারে নেগেটিভ। আমার জাংশন আছে কয়টা এখানে? একটা, দুইটা এবং তিনটা জাংশন, সোজা হিসাব। সো খেয়াল করেন, আপনি যখনই এটা করবেন, এখানে পজিটিভ এখানে নেগেটিভ দিবেন, গেটে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা নাই, সেই ক্ষেত্রে এই J1 জাংশনটা ফরওয়ার্ড বায়াস। আপনি হিসাব করে দেখেন, J1 জাংশনটা ফরওয়ার্ড বায়াস অবস্থায় আছে, তার মানে এখানে কারেন্ট যাওয়ার কথা। কিন্তু ওই যে বিজেটির ক্ষেত্রে আমারও দেখছেন এখানে একটা J2 জাংশন আছে,
এই যে টু জাংশন দেখেন কি আপনারা দেখেন এটা রিভার্স বায়াস হয়ে আছে, যেহেতু রিভার্স বায়াস হয়ে আছে কারেন্টটা এদিক দিয়ে এদিকে যেতে পারবে না, কোনো অবস্থাতেই যেতে পারবে না। যদি এটা ফরওয়ার্ড বায়াস এটা ফরওয়ার্ড বায়াস থাকতো তাহলে কারেন্টটা কিন্তু তখন যেতে পারবে, কারণ তখন এই জাংশনটা আবার ফরওয়ার্ড বায়াস আছে, খেয়াল করে দেখেন পি টাইপ এ টাইপ, এটা ফরওয়ার্ড বায়াস এটা রিভার্স বায়াস এটা ফরওয়ার্ড বায়াস, তার মানে যে টু জাংশনটা হচ্ছে রিভার্স বায়াস থাকার কারণে কারেন্টটা কন্টাক্ট করতেছে না, ঠিক আছে। যদি ভোল্টেজ অ্যাপ্লাই করেন কারেন্টটা ওদিক দিয়ে যাবে। সো কারেন্ট কন্ডাকশনের জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। গেটে ভোল্টেজ অ্যাপ্লাই হলে কি ঘটনাটা ঘটে, গেটে যখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব অবশ্যই এটা পজিটিভ ভোল্টেজ, কারণ এই পার্টটা হচ্ছে এন টাইপের। পজিটিভ ভোল্টেজ যখন অ্যাপ্লাই করব খেয়াল করে দেখেন এই জায়গাটাতে এটা তো এন টাইপ, এদিক দিয়ে আমার কোনো সমস্যা নাই, তার কারেন্ট এদিক দিয়ে যেতে পারতো, কিন্তু এখানে এসে দেখছি এখানে পি টাইপ কিন্তু কারেন্ট যেতে পারে না। যখন গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি এখানে দেখেন ইলেকট্রন জমা হচ্ছে, এখানে পজিটিভ ভোল্টেজ দেয়া যার জন্য এখানে ইলেকট্রন জমা হচ্ছে, ইলেকট্রন জমা হলে এখানে একটা চ্যানেল তৈরি হবে না, এখানেও একটা চ্যানেল তৈরি হবে, এখানেও একটা চ্যানেল তৈরি হবে। এখন খেয়াল করেন যদি গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি এখানে একটা চ্যানেল এখানে একটা চ্যানেল তৈরি হয়ে আছে, আর এক্ষেত্রে ইমিটার টু কালেক্টরে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করা থাকে তাহলে কারেন্টটা একবার এখান থেকে এখানে আসবে, এবার এদিক দিয়েও যাওয়ার প্রয়োজন নেই, সে পথ পাইছে, কোন পথ, সোজা এদিক দিয়ে যাবে, এখান দিয়ে যাওয়ার সুযোগ হয়েছে, কারণ এখানে ইলেকট্রন আছে, তো ইলেকট্রনের স্রোত তো এখান দিয়ে যেতে পারবে এখন, কারণ এই জাংশনটা পি এবং এন এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, ঠিক আছে। সো কারেন্টটা এখান দিয়ে এসে এখান দিয়ে ঘুরে এইখানে চলে যাবে, কারণ ইমিটার টু কালেক্টরে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে। সো কারেন্টটা ইমিটার টু কালেক্টর দিয়ে যাবে, গেট দিয়ে যাবে, গেট তো ইনসুলেটেড করা, গেট দিয়ে তো কোনো কারেন্টই যেতে পারবে না, বুঝাইতে পারলাম, খুবই গুরুত্বপূর্ণ। সো ডায়াগ্রামটা আঁকতে হবে, কয়টা জাংশন আছে জাংশনের কথা বলতে হবে, গেটে ভোল্টেজ অ্যাপ্লাই না করলে কেন কারেন্ট প্রবাহিত হয় না সেটা বলতে হবে, গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করলে কেন কারেন্ট ফ্লো করে সেই কথাটা বলতে হবে। আপনি বুলেট পয়েন্ট আকারে লিখলেও আমি সন্তুষ্ট, ঠিক আছে। সো প্রথম কথা হচ্ছে ডায়াগ্রামটা আপনাকে সুন্দর মতো আঁকতে হবে, ডায়াগ্রামে যে কটা জাংশন আছে জাংশনকে আপনাকে দেখাইতে হবে, তারপরে বলে দিলেন যে গেটে যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই না করি তাহলে in that case if I apply a voltage collector to emitter then it will not conduct any current because in that case the two junction will be reverse bias, so কোনো কারেন্ট ফ্লো করবে না। এখন যদি গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে চ্যানেল will be created here, বলে দিবা যে টু জাংশনটা তখন ফরওয়ার্ড বায়াস হয়ে গিয়ে এখানে একটা চ্যানেল তৈরি হবে, যে চ্যানেল আমার গেট ইমিটার টু কালেক্টরে ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য কারেন্টটা ফ্লো করতে হবে। ইজি না জিনিসটা, একদমই ইজি। সো দেখতে কঠিন পিকচার মনে হতে পারে কিন্তু জিনিসটা কিন্তু খুবই সোজা। একটা পি টাইপের সাবস্ট্রেট, তারপরে এন টাইপ, তারপরে পি টাইপ, ওই পি টাইপের ভিতরে দুইটা করে এন টাইপ, এখানে ইমিটার ওখানে ইমিটার, নিচে কালেক্টর, মাঝে গেট। সো এটা হচ্ছে একটা আইজিবিটি স্ট্রাকচার এবং ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে। এন মাইনাস লেয়ারটা রাখা হয়েছে কি কারণে, সব জায়গায় এন মাইনাস লেয়ার থাকবে, কারণ আমার হাই ভোল্টেজকে প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে। এন মাইনাস লেয়ার আছে হচ্ছে হাই ভোল্টেজকে আমার প্রোটেক্ট করতে হবে, এই জন্য একটা হাই ভোল্টেজ ডিভাইস এগুলো। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, এটা যদি আমি একটা চিন্তা করতাম এখানে কিভাবে মসফেট এবং বিজেটি কে ইনকর্পোরেট করা হয়েছে একটু দেখি, তাহলে ওরা আঁকার চেষ্টা করছে, খেয়াল করে দেখেন ওরা আঁকছে, এটা হচ্ছে একটা এন টাইপ, একটা পি টাইপ, আর এই পাশে একটা এন টাইপ আছে, তাই না। এনপিএন একটা ট্রানজিস্টর, আবার ওর পাশে এনপিএন আছে ট্রানজিস্টর। সো এইগুলো আঁকার পরে এইরকম একটা গ্রাফ, যে এখানে একটা ট্রানজিস্টর, এখানে একটা ট্রানজিস্টর, এখানে রেজিস্টার, এখানে রেজিস্টার, ওই যে এর কিছু লেয়ার আছে, কিছু জাংশন আছে, রেজিস্টার বলতে যায়। তো যদি বলি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ আইজিবিটি, তাহলে এটা লিখে দেব, এটা হচ্ছে আইজিবিটি ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম, আর ওটা হচ্ছে স্ট্রাকচার ডায়াগ্রাম, বুঝাইতে পারলাম, ঠিক আছে। সো এই পর্যন্তই, আর করাবো না, আইজিবিটি ওয়ার্কিং প্রিন্সিপাল পর্যন্ত করব, আর এর যে আইভি টাইপের শিট, আইভি টাইপের স্পেসিফিসিটি এটা অনেকটা মসফেটের মতো, এটা অনেকটা মসফেটের মতো, দেখতে পাচ্ছেন যে কারেন্টটা বাড়ে একসময় গিয়ে যদি অনেক বেশি ভোল্টেজ দিয়ে দিই ব্রেকডাউন হয়ে যাবে। সো আমি আপাতত এই ইন ডিটেইলসে যাচ্ছি না, আপনার ওই পর্যন্ত করলে আমি আপাতত
কিন্তু এর ক্যারেক্টারিস্টিক্স অনেকটা বিজেটির যে ক্যারেক্টারিস্টিক্স দেখছেন না, এটা ঠিক বিজেটির ক্যারেক্টারিস্টিক্স এর মতো। কারণ বিজেটির ভিতর দিয়ে কারেন্টটা তো যাচ্ছে, তার ক্যারেক্টারিস্টিক্স কার মতো হবে? বিজেটির মতোই হবে। সেই কথাটা কিন্তু এখানে বলা আছে, দেখেন এটার নাম দিয়েছে কি স্যাচুরেশন রিজিয়ন, এটার নাম কি অ্যাক্টিভ রিজিয়ন, এটার নাম কি কাট অফ রিজিয়ন। সো বিজেটির ওয়ার্কিং প্রিন্সিপাল আপনি যেহেতু জানেন, আমি এই জন্য এটার ওয়ার্কিং প্রিন্সিপালে আর গেলাম না, ঠিক আছে? সো ডায়াগ্রাম যদি কখনো আঁকতে হয় তাহলে এভাবে এঁকে দিবেন, তিনটা রিজনকে বলে দেবেন। সো আমার মিড পর্যন্ত সিলেবাস শেষ, এই পর্যন্ত থাকবে হচ্ছে আপনাদের মিডের সিলেবাস, পাওয়ার ডায়োড, এসসিআর, আইজিবিটি এন্ড মসফেট, এই চারটা হচ্ছে টপিক আমার, ঠিক আছে? সো এটাকে বন্ধ করে দেবেন।